আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। হুম। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন আপনাদের নিয়মিত পরিচিত মুখ আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, আহ, 8 তারিখে শপথ নেওয়ার পর কয়েকটা দিন গড়ালো, এর মধ্যে অন্তর্বর্তী সরকার তার সীমিত পরিসরে বলবো বেশ কিছু কর্মকাণ্ড শুরু করেছে। 85 বছর বয়সেও ডক্টর ইউনূস দৌড়ে বেড়াচ্ছেন, সেই রংপুর থেকে শুরু করে ঢাকায়, আজকে ঢাকেশ্বরী মন্দিরেও তিনি গেছেন। বেশ কিছু নিয়োগ নিয়ে বিতর্ক আছে। আহ, উম, অন্তর্বর্তী সরকারের কারো কারো বক্তব্য নিয়ে সামগ্রিকভাবে আপনি এই সরকারের কর্মকাণ্ডকে এখন পর্যন্ত যে কয়দিন গেল বা তাদের আউটলুক, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তারা যে বসেছে, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে এই ভয়েস বাংলার দর্শক শ্রোতা তথা দেশবাসী সবাইকে আমার শুভেচ্ছা। হ্যাঁ, একটা নতুন সরকার জাস্ট বসলো। নতুন সরকারের যদি আমি শুরুতে মানে তাদের জন্য যে বিষয়টা খুব জরুরি, দেশের জনগণের পক্ষ থেকে দরকার কোঅপারেশন, দেশবাসীর পক্ষ থেকে দরকার কোঅপারেশন। আর ওনাদের পক্ষ থেকে দরকার এই মুহূর্তে ট্রান্সপারেন্সি, যাকে বলে হুম। স্বচ্ছতা। হুম। এবং এই স্বচ্ছতা যত বেশি থাকবে, তত তারা বয়স ইউনুস সাহেবের 84 হোক, ইট ডাজ নট ম্যাটার। ওনার যদি হুম। স্বচ্ছতা যত বেশি থাকবে, তত বেশি বিপ্লবী হবেন উনি, তত বেশি শক্তিশালী হবেন। এই যে শেখ হাসিনা পালালো কেন? শেখ হাসিনা পালাইছে যখন স্বচ্ছতা আস্তে আস্তে মরে, স্বচ্ছতা জীবন থেকে মাইনাস হয়েছে, সেই জায়গাটা কাদায় ভরছে, কাদা দিয়ে, মানে কালো দিয়ে ভরছে। তো আপনার স্বচ্ছতা যখন নীল হয়ে গেছে, তখন আপনাকে পালাইতে হয়েছে। স্বচ্ছতার অভাবে আন্দোলন সাকসেসফুল হয়েছে। এই যে 36 দিনের আন্দোলন, যেকে বলা হয় 36শে জুলাই, 5ই আগস্ট না বলে 36শে জুলাই বলা হয়। এটা দেখেন, আপনি যে আন্দোলন করছে, এই 36 দিনের যে বেপরোয়া আন্দোলন ছাত্ররা করেছে, এই ছাত্রদের পিছনে কিন্তু অনুপ্রেরণা একটা পর্যায়ে কিন্তু এই অনুপ্রেরণা এসেছে। সেই অনুপ্রেরণাটা কি? দল মত নির্বিশেষে নারী পুরুষ সবাই। বাংলাদেশে অনেক আন্দোলন দেখছি, আমি অনেক বলবো না, অন্তত এটা নিয়ে তিনটা দেখলাম: এরশাদ পতন, খালেদা জিয়ার 96-এর পতন, এবং এই যে আহ শেখ হাসিনার পতন। এই পতনের ভিতরে লাস্ট যে পতনটার ভিতরে অদ্ভুত ব্যাপার দেখলাম, এই অদ্ভুত কম্বিনেশন। সেটা হলো মা বা নারী বা মেয়ে, তার সাথে কোলের বাচ্চা নিয়ে মাঠে নামা। মানে এত নারীর সম্পৃক্ততা কোনো আন্দোলনে পাওয়া যায় নাই। তার মানে হইল, এত বেশি একজন নারীর বিরুদ্ধে নারী বিদ্বেষী, এইটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। এত পরিমাণ নারী, রিটায়ার্ড আর্মি অফিসারদের বউয়েরা, যারা মারা গেছে তাদের মা বোনরা, এবং অন্যান্য সব গোত্রের, সবকিছু মিলিয়ে এই আন্দোলনটা এত ন্যাক্কারজনক, মানে এত মানে আন্দোলনটা এত সাকসেসফুল এবং তার পতনটা এত ন্যাক্কারজনক যে এটা একটা ইতিহাস। এখন আপনি বলেন এই গভর্নমেন্টের অবস্থা কি? ন্যাচারালি একটা নতুন গভর্নমেন্ট আসছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইউনূস সাহেব এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন, কিংবা দ্বিতীয় বিজয় বলছেন। তার মানে একটা কমপ্লিট দ্বিতীয় দেশ। কেন দ্বিতীয় দেশ বলছি আমি? এর আগে আমরা 71 সালে যে যুদ্ধ করছি, সেই যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু, এটা নিয়ে কোনো তর্ক নাই, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। এটা নিয়ে বিতর্ক করা ঠিক না, উনি জাতির জনক, এ কোনো সন্দেহ নাই। কিন্তু তখন যে যুদ্ধটা করেছিলেন জাতির জন্য, সেই যুদ্ধের সময় কিন্তু আমাদেরকে ভারত সাহায্য করেছিল, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের অস্ত্রের বিরুদ্ধে ভারতের অস্ত্র দাঁড়াইছিল। কিন্তু এবারের যে যুদ্ধটা হলো, এবারের যুদ্ধে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নিরস্ত্র জনতা, মানে ছাত্র জনতা, মা বোন, সব নিরস্ত্র, সব নিরস্ত্র। অস্ত্র ছিল শুধু সরকার পক্ষের, পুলিশের এবং আর্মির, এবং সে অস্ত্র ব্যবহারও হয়েছে, তাতেও তাদেরকে দমানো যায়নি, এবং তৃতীয় পক্ষের কোনো সাহায্য তারা নেয়নি। সুতরাং এই বিজয়টা হলো অ্যাকচুয়াল বিজয়, এবং এই বিজয় থেকে সারা পৃথিবী শিখতে হবে যে না, অস্ত্র দিয়ে শুধু বিজয় করা যায় না। যদি মনোবল, স্বচ্ছতা, দৃঢ়চিত্ততা যাকে বলে, সেটা থাকে, তো সেটা যদি ধরে রাখতে পারে। আজকে ধরেন, সেই টেক ওভার করার পরে এখন সরকার হয়েছে, সেখানে ছাত্রদেরকে অ্যাকোমোডেট করছে, সেটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি মাত্র 16 জন যে নিলেন, মাত্র 16 জনের ক্যাবিনেটে আরো কিছু লোক দরকার, হয়তো আস্তে আস্তে নিবেন, তবে অন্য পেশার লোক দরকার। সেটা আমি এটা সমালোচনা করছি না, তাদেরকে স্মরণ করাই দিতেছি। ইতিমধ্যে পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে কথা উঠছে, আমরা শুনলাম
উনি নাকি আওয়ামী লীগকে দাওয়াত করতেছে, এটা কেমন কথা, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হয় যে একটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং সেখানে সে রাজনৈতিক বিদ্বেষ না থাকাটাই স্বাভাবিক। তবে মানুষের ক্রোধ এত বেশি হয়েছে যে সেই ক্রোধের কারণে মানে এটা কোন রকম সহ্য করতে পারতেছে না, যার জন্য ডক্টর ইউনূস সাহেবকে যখন জিজ্ঞেস করা হইলো যে বঙ্গবন্ধুর মূর্তি বানানো ভাঙা হইলো এবং তার ছবিকে অপমান করা হইলো, বিষয়টা কি, এটা কিন্তু হুম, 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 ইনডাইরেক্ট তাকে অন্য কর্নার থেকে প্রশ্ন করলো। উনি জবাব দিলেন যে না, এটা আসলে ইনফ্যাক্ট এই ছাত্র জনতা বঙ্গবন্ধুকে অপমান করেনি, এটা হলো যে হাসিনা এমন কিছু অ্যাক্টিভিটি এত মারাত্মক ভাবে মর্মান্তিক ভাবে করেছে যে তার ক্রোধ শিফট হয়ে গেছে তাকে না পাওয়ার কারণে। যদি তাকে সামনে পাওয়া যেত তাইলে তো ক্রোধটা অন্য জায়গায় শিফট হইতো না, যেহেতু তাকে পায় নাই তাই শিফট হয়ে গেছে অন্য জায়গায়। এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার, আপনার ইন্ডিয়ার আমি একটা চ্যানেল দেখলাম যে সেখানে লিখতেছে এক জায়গায় মানে টক শোতে বলছেন এক ভদ্রলোক, মুজিব ইজ বিয়ারিং দ্য সিনস অফ শেখ হাসিনা। শেখ হাসিনা অপরাধ পাপটা মাত্রাটা এত বেশি হয়েছে যেটা বঙ্গবন্ধুকে টাচ করেছে, আজকে বঙ্গবন্ধু পর্যন্ত অপমানিত হচ্ছে। এবং খুব সুন্দরভাবে বলছে, আমি বলছি তো ওভারসিজ ইন্ডিয়ার একটা চ্যানেল থেকে, মানে ইউটিউব চ্যানেল, যে মুজিব ইজ বিয়ারিং দ্য সিনস অফ শেখ হাসিনা। মানে এটা আমার কাছে খুব কষ্টদায়ক লাগছে যে একজন পিতা, এত গর্বিত পিতা, দেশটাকে স্বাধীন করছে ইত্যাদি ইত্যাদি, উনিও চিৎকার করে বলছেন আজকে তার পাপের বোঝা বহন করতে হইতেছে মৃত শেখ মুজিবের। আমি মৃত বলবো না সে জাতির পিতা হিসেবে, কিন্তু এই পাপের বোঝাটা এই মাত্রায় তার উপরে দিছে, উনি তাকে হুম, হুম, হুম। কবর দিয়ে গেলেন। এটা খুব পেইনফুল। এখন আসেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, আমি অনেক সমালোচনা তার শুনতেছি, কিন্তু এই মুহূর্তে আমি সমালোচনা করতে রাজি না। কারণ উনি বলছেন দল গুছান, কারণ এটা নিরপেক্ষ লোকের মতোই কথা বলতে হবে। কারণ জামাত হুম, ইতিমধ্যে কাজ শুরু করছে। যদিও তাকে প্রশ্ন করছে জামাত যে ব্যান্ড করছে সেটা কি হবে, এই সমস্ত প্রশ্ন আমি অনেকে অবান্তর একটা মানুষকে বিব্রত করা। জামাত অ্যাক্টিভিটি শুরু করছে, হু কেয়ার্স, আমি যদি আনঅফিসিয়ালি অ্যালাউ করে দিই করুক না, সমস্যা কোথায়? কালকে হাইকোর্টে রিট করলে এটার রেজাল্ট সে পাবে, কারণ এইভাবে রাজনৈতিক দল বন্ধ করা যায় না। হুম, আবার শেখ হাসিনার রাজনৈতিক দল কেউ বন্ধ করে নাই, তার কর্মকাণ্ডের কারণে তার রাজনৈতিক অ্যাক্টিভিটিস নষ্ট হয়েছে। সে যদি না আসে, আজকে শুনলাম মামলা হয়েছে শেখ হাসিনা এবং 2জন মন্ত্রীর বিরুদ্ধে 7জন হত্যার মামলা দায়ের হয়েছে হুম, এবং এটা হয়তো থানায় পাঠিয়েছেন। তো নো ম্যাটার, মামলা অ্যাজ ইউজুয়াল চলুক, আমরা আইনের শাসন দেখব, সমস্যা নাই। এবং সাখাওয়াত সাহেবকে আমি অ্যাপ্রিসিয়েট করি, ওনার যদি এটা একটা কায়দা হয় যে আপনি আসেন দল গুছান, সমস্যা কি? এট দ্য সেম টাইম যদি ক্রিমিনাল পায়, ল ল উইল টেক ইটস ওন কোর্স, ল চলতে থাকবে, ল চলতে থাকবে, এতে আসামি আসলে গ্রেপ্তার হবে। আর আওয়ামী লীগ, আরে আওয়ামী লীগ তো আসবেই না, আপনি লিখে রাখতে পারেন কোথা থেকে আসবে। আর না তারপরে এখন যে উনি ওনার মামলা মামলা করা হলো, এখন মামলার প্রেক্ষিতে তো শেখ হাসিনাকে তো মানে কোর্ট বলবে যে আদালতে হাজির দিতে হয়তো। হাজিরা দিতে বলবে কেন? এটা যদি তদন্ত, এই ইনিশিয়াল স্টেজে যদি তদন্ত না পাওয়া যায়, ওয়ারেন্ট যদি হয়ে যায়, তাহলে তো যেখান থেকেই ঢুকুক দেশে গ্রেফতার করবে। তা আর আমি ইন্ডিয়ার চ্যানেলগুলো ইদানিং দেখলাম পশ্চিমবঙ্গ কিছু পক্ষপাতিত্ব করে যে হিন্দুদের বাড়ি পোড়াচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি পোড়াচ্ছে, এটা হুইচ ইজ ভেরি পেইনফুল। আমি একটা সিম্পল কথা বলি আপনাকে এই ব্যাপারে, নানান জনে নানান কথা বলছে। বাংলাদেশ কিন্তু 18 কোটি লোকের দেশ, আপনাকে ভাবতে হবে বাংলাদেশ। আমরা কিন্তু ভাবছি অন্যভাবে, কিরকম? শেখ শেখ হাসিনা ভাবছেন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, আর একদিকে ছিল বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। মানে আবার কি, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, অল দিস আর ব্লাডি থিংস। এগুলা ইন্টেনশনাল রাজনীতির নামে করা হয়েছে। এগুলো রাজনীতি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোটের আদর্শ নাই, তারা যখন যে ক্ষমতায় থাকে তখন সে ওই কায়দাই করে। বুঝছেন জিনিসটা? আপনি সংবিধান রেপ করছে বাংলাদেশের, যে যখন ছিল ক্ষমতায় তখনকার মতো করে, যে যখন ছিল, কাউকে আমি বাদ দিচ্ছি না। সুতরাং এইগুলা ভেক্টর। বাংলাদেশে এখন থেকে মুক্তিদের পক্ষ বিপক্ষ শক্তি থাকতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, হিন্দু মুসলমান থাকতে পারবে না। নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়বাদ থাকতে পারবে না, অনলি বাংলাদেশি। আসেন, হুম, একটা ল থাকবে, যেই লটায় সবাই চলবে, হিন্দু মুসলমান তো, লটা তো রাষ্ট্রীয় ল। হ্যাঁ, ধর্মভিত্তিক ল একটা আছে, এটাকে বলে মুসলিম পার্সোনাল ল, হিন্দু পার্সোনাল ল, খ্রিস্টিয়ান পার্সোনাল ল। এগুলো তাদের ল মতো চলবে, যেটা তাদের হুম, ধর্মীয় রিচুয়ালের সাথে রিলেভেন্ট, ওগুলো আলাদা। এছাড়া সব রাষ্ট্রের একটা আইনে সবাই চলে। হিন্দু মুসলিম ভাগ করেন কেন 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 আপনার? নাম্বার ওয়ান। নাম্বার টু, আওয়ামী লীগে হিন্দু আছে, বিএনপিতে হিন্দু আছে। এখন
আওয়ামী লীগের হিন্দু মারা গেলে যদি বলেন সংখ্যালঘুর উপরে টর্চার হয়, আর বিএনপির হিন্দু মারা গেলে, আজকে পিনাকি রঞ্জন যদি ঢাকায় এসে, পিনাকি ভট্টাচার্য যদি ঢাকায় এসে মারা যায়, আমার মনে হয় না পৃথিবীর কোন কর্নার থেকে বলবে সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে, মনে হয় না। পিনাকি মারা গেলে বলবে না, গয়েশ্বররা মারা গেলে বলবে না, নিপুণ মারা গেলে বলবে না। মারা যদি আওয়ামী লীগের ব্যানারে কেউ যায়, সেটা বলতে পারে আই হেট ইট, এটা বলতে পারবেন না আপনি। বাংলাদেশি হিন্দু মারা গেছে, সে বাংলাদেশি হিন্দু বলেন কেন আপনি? মুসলমান মারা গেছে, সেও বাংলাদেশি মারা গেছে, তার বিচার হবে প্রচলিত আইনে। সুতরাং ইটস এ ভেগ টার্ম। কাজে আপনি মন্দির জ্বালতেছে, ভালো কথা, মসজিদও তো অনেক জ্বালাইছে, আবার মন্দির তো বা মাদ্রাসা তো পাহারা দিচ্ছে, মাদ্রাসা তো পাহারা দিচ্ছে শুধুমাত্র এই সমালোচনার ভয়ে যে এটা অন্য কেউ জ্বালাই দিয়ে, ইভেন তারা নিজেরা জ্বালাই দিয়েও বলতে পারে যেটা। কারণ আমি শাহবাগে দেখলাম একটা মিছিল হয়েছে কালকে, আজকে দেখি নাই। এই হুম হুম। এত হিন্দু বাংলাদেশে নাই, এত হিন্দু বাংলাদেশে নাই। এখন কি চেক করা হবে সে হিন্দু না মুসলমান? ইটস এ ভেক্টর, চলবে না এইগুলা। যারাই কনস্পিরেসি লিপ্ত, ইভেন ওভারসিজ হাসিনা গিয়া, আমি এখন দেখি কি হাসিনা, তারেক জিয়া সব এখন একই লাইনে আছে। টেমস নদীর ওই পার থেকে তারেক জিয়া দেশ চালায়, ওদিকে দিল্লি বসে হাসিনা দেশ চালায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু? তো এখন আপনি যদি ওখান থেকে, আপনি ওখান থেকে করতেছেন ষড়যন্ত্র, লন্ডন থেকে করতেছে রাজনীতি। যে রাজনীতি এতদিন আপনার কাছে ছিল কি ষড়যন্ত্র। ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের ব্যর্থতা। আপনি ঘরে বসে বসে 16 বছর দেশ চালাইলেন, আপনি ইন্টারপোলের মাধ্যমে তারেক জিয়ার আইনে ধৈর্য আইনে বিচার করবেন, আরো যারা বহির্বিশ্বে আছে তাকে ধৈর্য আইনে বিচার করবেন, আর আপনি নাকের ডগায় বেনজির আজিজ, তাদের লোম টাচ করতে পারেন নাই আপনি। আপনি হুম হুম। ওভারসি যেটা অবাস্তব, অবাস্তব কথা বলে দেশটা চালাইছেন ধোকা দিয়ে। আপনি পারবেন, ক্ষমতা আছে আপনার, পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব আছে? ইউ আর লায়াবিলিটিস টু ইন্ডিয়া ইভেন। আজকে পর্যন্ত মনে হয় আপনি এখন ইন্ডিয়ার লায়াবিলিটিস। কেন বলছি? যেই টকশো গুলা হচ্ছে বাংলাদেশে দেখলাম, রেজওয়ানা ইয়ে দিছে, ইন্টারভিউ দিছে, রেজওয়ানা তো উপদেষ্টা, ওনার কথা বাদ, আপনার এক ব্যারিস্টার একটা মেয়ে ভালো ইন্টারভিউ দিছে। তারপরে আমাদের ডেইলি স্টারের মাহফুজা নামে ইন্টারভিউ দিছেন, তারপরে আরো জানি কে কে দিছে। আমি দেখলাম প্রত্যেককে অপোজ করতেছে, এখানে হিন্দু মুসলিম কোনো বিদ্বেষ নাই, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হয় এই ইন্টারভিউ গুলো দিয়ে দেখাইয়া আর সেখানে হাসিনা হয়তো ফাইনালি ইন্ডিয়া থেকে বিতাড়িত করতে পারে, সেটার জন্য এটা করা হতে পারে। ইউ সি ইউর পজিশন ইন বাংলাদেশ এবং দ্য পিপলস মাইন্ড। কাজে তোমাকে আমরা যেখানে রাখি, উইল বি ইন ট্রাবল, মানে আমরা আমাদের উপর ব্লেম আসতে পারে, বিকজ ইউ আর হেটেড বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি। So if you stay here for a long time, we may be hated by Bangladeshi people. We don't want to receive any such thing like for you. This may happen. I am not challenging you. কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ন্যাচারাল ব্যাপার, বিকজ শেখ হাসিনা পার্টিকুলারলি গত 15 বছরে যা করছে, আমি আগেও বলছি এবং অমানুষকে হার মানায়। একটা যার ভিতরে শতভাগ পশুত্ব, সে এটা করতে পারে না। উনি এখন ওখানে বসে একটা ব্লেম দিচ্ছে, আর কি আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করছে, এবং উনি সেন্ট মার্টিন দিতে চাইলে পারতো না। আর আমি কথার কথা বলছি, আমেরিকারে যদি সেন্ট মার্টিন দেওয়ার পরও 18 কোটি লোক ভালো থাকে, একটা মায়ের কোলো খালি না হয়, অসুবিধাটা কি? কথার কথা বলছি, তর্কের খাতিরে বলছি, আমি দিতে বলছি না। আপনি কিছুই দেন নাই, তাতে আপনি লাশের বন্যা বসাইছেন, আপনি রক্তের বন্যা বসাই দিছেন। এটা হয় না। আপনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন আপনি। তা না হলে একটা লোকরে যখন আপনি 12 বছর 14 বছর যাবত আয়না ঘরে রাখেন, আপনি কি ভুলে গেছিলেন তারও তো সন্তান আছে, তারও তো স্ত্রী আছে, তারও হুম। তারও তো ফিলিংস আছে? আপনি মীর কাসেম, আপনি তাকে মৃত্যুদণ্ড দিলেন, ফাইন, ভালো কথা, আইন আইনে হয়েছে, ভালো কথা, আইন নিয়ে বিতর্ক করতে চাই না, কারণ ওই আপনার ন্যাংটা বাজে আইন, এটা সবাই জানে কেমনে প্রয়োগ করছেন। তারপর তার তাহাজ্জুদের পোলাটাকে নামাজ আপনি, পড়তে আমি বুঝলাম না না, না এই আয়না তারপরে ঘরের আপনি, মধ্যে রেখে। না না 8 বছর তারপর তার ছেলেটাকে আটকে রাখছেন। আপনি কি মানুষ না জানোয়ার? আপনি তো বিকারগ্রস্ত মানুষ। And a judgment was passed mentioning indirectly your name, that you are a wrong-headed lady. তারপর আপনাকে নমিনেশন দিচ্ছে। বাংলাদেশ হলে সেই রকম নির্বাচন কমিশন আপনি লালন পালন করেছেন। আপনি মানসিক বিকারগ্রস্ত লোক। আমি মনে করি আপনার চিকিৎসা দরকার, স্টিল আপনার বাকি জীবনটা চিকিৎসা করেন। আরেকটা কথা বলি আপনাকে, এই এখন বলতেছে আমেরিকা তাকে সরাই দিছে, এবং মিডিয়ার অন্যান্য দেশের বাইরের কিছু মিডিয়া চীন পাকিস্তানকে লিঙ্ক করতে চাচ্ছে তার উৎখাত করার ব্যাপারে। এখন করেন কেন? আগে দেখেন নাই আপনারা? 15 বছরের সরকার, তাকে উৎখাত করার প্রচেষ্টা চলতেছে। 1.5 বছর আগে, 2 বছর আগে শেখ হাসিনা বলছে আমেরিকা হয়তো আমাকে চায় না, তখন থেকেও তো আপনাদের টনক নড়া উচিত ছিল। কিন্তু তা না, বুলশিট, আমেরিকা কিছুই করে নাই। আমেরিকা করেছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ইয়েস, তার বিরুদ্ধে আন্দোলন ছিল,
ডেফিনেটলি আন্দোলন তো অবশ্যই ছিল। সেই আন্দোলন আপনার বুটের লাথি দিয়া কিংবা গুলি দিয়ে দমায় রাখছেন, কিন্তু এমন একটা বিপ্লব তৈরি হয়ে আসলো যে এই বিপ্লব দিয়ে আপনি ঠেকাইতে পারেন নাই। এখন একটা কথা উঠছে আবার নির্বাচন নিয়ে, সরকারের বৈধতা নিয়ে। আমি সরকারের বৈধতা নিয়ে একটা কথা বলতে চাই। এই সরকারের বৈধতা নিয়ে, সেটা কি, এই সরকার কিন্তু আন্দোলনের ফসল, বাই প্রোডাক্ট অফ গণ অভ্যুত্থান। ছাত্রদের গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট হলো এই গভর্নমেন্ট। আচ্ছা আসেন এইবার, তখন গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের কথা সংবিধানে বলা নাই যে এই কবর, সংবিধানে যাই ছিল এটা কবর দিয়ে গেছে শেখ হাসিনা। তখন আমরা টকশোতে বলতাম কিসের সংবিধান আপনার, কালকে যদি কেউ টেক ওভার করে, এখন সংবিধান কোথায় আপনার? আপনার সংবিধান ডাস্টবিনে। আপনার সংবিধান ছাড়া লোক ক্ষমতায়, বলেন না ওভারসিট, চিৎকার করেন, ইউল নট গেট এনি রেজাল্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বলছে যে অবৈধ বা প্রশ্ন আনতেছে, আমি বলতেছি কেন বৈধ। চিফ জাস্টিস বলছে সংবিধানের 106 ধারা মোতাবেক যে এইরকম ক্রাইসিসে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, অ্যাপ্রুভাল দিয়ে দিছে, ফাইন। সংবিধান তো ডাস্টবিনে, সংবিধানের দরকার নাই তো। ওইটা বলার পর ওই সংবিধান ইনঅ্যাক্টিভ। তারপরে রাষ্ট্রপতি তাদের ওথ দিল। রাষ্ট্রপতি ওথ দিছে কার উপরে? চিফ জাস্টিসের অবজারভেশনের উপরে। সুতরাং গভর্নমেন্ট কমপ্লিটলি বৈধ। এখন আসেন, আর কেউ হয়তো প্রশ্ন করে কবে নাগাদ নির্বাচন হবে। এই নির্বাচনের ব্যাপারে কারো বোধহয় দাবি করা আপাতত ঠিক না। কেন ঠিক না আমি বলি। বিএনপি 2014 সাল থেকে নির্বাচন চাইছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, আদায় করতে পারেন। শেখ হাসিনা লাট সাহেবের বেটি, উনি নির্বাচন দেননি। অর্থাৎ যার কাছে নির্বাচন চাইছে সে দেয় নাই, যারা চাইছেন তারা আদায় করতে পারেন না। আর সবশেষে যে আন্দোলন হইলো, সেই আন্দোলনের ভিত্তি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের বেলায় কিন্তু বলা হয় নাই যে, বৈষম্য বিরোধী আন্দোলনে বলা হয় নাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা এই সরকারের পতন চাই, এই কথাটা বলে নাই। কাজে এইটা আসবে, গণতন্ত্র ফিরে আসলে এটা আসবে, গণতান্ত্রিক দেশে এটা থাকবে। কিন্তু এই ইস্যুটা ছিল না। যে ইস্যুটা ছিল না সেই ইস্যুটা তাকে নিয়ে এত বিরোধী দলগুলো লাফালাফি করেন। কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে কেউ কিন্তু দাবি করেনি, বলছে যে কেউ নির্বাচনের দাবি কথাই করেনি। হয়নি। তাদের এটা হ্যাঁ, হলো যে বিচার এবং আন্তর্জাতিক অঙ্গনে আহ, আন্তর্জাতিক তদন্ত এবং বিচার সেটা কিন্তু দাবি করছে। ইয়েস, এবং এটা দাবি করছে এবং বলছে সময় যেটুকু লাগে নির্বাচনের ব্যাপারে তারা তো চাপ দেয় নাই। মানে জি। আগে ঘুরে ফিরে আগে রাষ্ট্র মেরামত করেন, আগে রাষ্ট্র মেরামত করেন। আপনি নির্বাচন কমিশন পৃথিবীতে দেখছেন নাকি পৃথিবীর জন্মের পরে যে প্রধানমন্ত্রী পালায়, শাসক পালানোর সাথে সাথে বিচারক বিভাগ পালায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক, এ কি? তার মানে তারা পুরো জানে পার্লামেন্ট তো পালা গেছে, পুরো পার্লামেন্ট তো পালা পার্লামেন্ট গেছে। পলাতক, ইলেকশন কমিশনার পলাতক, আমি তো দেখি নাই। তার মানে কি? টোটাল নেটওয়ার্কের মিত্রে। আজকে হয়তো পুলিশ কাজে নামছে, পুলিশের কাছ থেকেই নেওয়া দরকার স্টেটমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীর, যে আপনারা প্রত্যেকে লিখে লিখে আমাদেরকে দেন কার অর্ডারে বাধ্য হইছেন এই সমস্ত অপকর্ম করতে, সো দ্যাট একটা স্টেপ নিতে এই সুবিধা হবে। আর এই বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছে? এই আন্দোলন তো খালি 36 দিনের আন্দোলন না। এই বৈষম্য বিরোধী আন্দোলন এক কোটার থেকে চলে গেছে কোথায়? ধনীরা ধনী হচ্ছিল, গরিবরা শুধু গরিব হচ্ছিল। উন্নয়ন অবকাঠামো হয়েছে প্রচুর, 9-10 মাস লোকের সুবিধা। তার ভিতরে কেউ কেউ এসে বলে 1 মাস দরকার হলে ব্যবসা করবো না, আপনার সাথে থাকবো। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বাসায় রেখে আপনি 1 মাস আন্দোলন করবেন, কি আসে যায়? আমার তো কালকে যদি কয় যে এই এই আমার কাছে 50,000 টাকা আছে, 1,000 টাকার নোট অচল করলে আমি রাস্তার ভিক্ষুক হয়ে যাব। আর তারা এসে বলে 1 মাস ব্যবসা না করলাম। এই যে সুবিধাভোগী যারা ছিল বাংলাদেশের, কি বলে আপনার এই বাজেটের সিংহভাগ আপনি নিয়ে গেছেন 9-10 ভাগের উন্নয়নের নামে, ডেভেলপমেন্টের নামে। আপনি রাস্তায় নামাই দিচ্ছেন, 70-80 ভাগ লোককে বঞ্চিত করছেন। এই জন্য আপনি ভোট বিমুখ, ভোটকে ভয় পান, কারণ ওই লোকগুলা ভোট দিলে আপনি, শেখ হাসিনা তো ভালো, যত সেবা করেন আপনি, আপনি কোশ্চিন কালেও বাংলাদেশে পাস করবেন। আর বাংলাদেশে আরেকটা কথা বলে দিই, ইন্টারভিউটা বলছি কিনা আপনাকে, যে একজনে বলেছে ইয়েতে, ইন্টারভিউতে, যে বাংলাদেশের শেখ হাসিনা যে পলায়ন হওয়ার পর তো সেখানে আপনাদের এখন তার ভবিষ্যৎ কি। সে ছিল বাংলাদেশের সাবেক অ্যাম্বাসাডার, আমাদের হাই কমিশনার পঙ্কজ শরণ। এবং সে ইন্টারভিউতে বলছে, সিম্পল অনেক কথা বলছে, তার ভিতরে বলতেছে এন্ড অফ রোড ফর বোথ শেখ হাসিনা অ্যান্ড খালেদা জিয়া। অর্থাৎ দুইটা ফ্যামিলি ডাইনেস্টি জাস্ট জাস্ট বিদায়। এটা আমি আজকে থেকে 3 বছর আগে নিজের থেকে বলছি, আমি কালকে শুনলাম এই ইন্টারভিউতে পঙ্কজ শরণ বলছেন, বিকজ দে আর ম্যাচিউরড এনাফ, তাদের কাছে অনেক ক্যালকুলেশন আছে। তো এই হলো সার্বিক পরিস্থিতি। এবং এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টিপু মুন্সির মতো লোকে কি বলতো জানেন? সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, অথচ উনি মন্ত্রী ছিল। এই যে বৈষম্য, এটা কোনো অ্যাকশন নিতে পারেন নাই,
15 বছরের পঞ্জীভূত এটা বিস্ফোরণ হচ্ছে গিয়ে 1 জুলাই থেকে 5 আগস্ট, অর্থাৎ 36 জুলাইয়ের মধ্যে। সেইটার ফসল আজকে আমরা নিছি এবং এটাকে ধরে রাখতে হবে। আল্লাহর দোহাই, চট করে এই সরকারের বিরোধিতা কেউ করেন না, সবাই কোঅপারেট করেন। আর সরকারকে বলবো আমি, ইউনূস সাহেব সহ একটা টপ টু বটম, স্বচ্ছতা যদি চুল পরিমাণ আপনাদের নষ্ট হয়, আপনারা ব্যর্থ হবেন। আপনাদের স্বচ্ছতা যত মাইনাস হতে থাকবে, আপনার তত ব্যর্থ হইতে থাকবে, নিশ্চিত থাকতে পারেন। আই ডোন্ট কেয়ার এনিবডি, কারণ আমি একটা সাধারণ নাগরিক। আর বাংলাদেশের লোকের, এই সরকারকে বলে দিচ্ছি, আপনি হয়তো মনে করছেন আপনার বিরোধী দল নাই, আপনি সংবাদপত্রের স্বাধীনতা দিচ্ছেন, বাক স্বাধীনতা দিতেন, আমরা কথা বলি, এগুলো হলো আপনাদের অপোজিশন। আপনি একটা সেল বানান, যেই সেলে গণ্যমান্য ব্যক্তিদের কি দিয়ে তারা সমস্ত ওপিনিয়ন ফলো করে পরদিন সকালে আপনার কাছে নোট পাঠাবে, এই কোশ্চেন জনতা করছে, তার রিপ্লাই আপনারা দিবেন। এটাকে বলে ট্রান্সপারেন্সি। এবং আপনারা সার্ভাইভ করতে পারবেন, জনগণ আপনাদের সাথে আছে। আর দেশবাসীকে বলবো, চট করে সমালোচনা করেন, আপনারা জানেন কনস্পিরেসি হচ্ছে, সুতরাং ওদেরকে স্টেবল হতে দেন, অন্তত 10-15 দিন, 1 মাস আমরা দেখি। এটাই আমার আজকের বার্তা। জি, আরেকটা বিষয় যে আহ, শেখ হাসিনার কিছু অডিও প্রচার হচ্ছে যে 15ই আগস্ট সবাইকে 32 নম্বরে আসার জন্য। এটা মানে ভারতে বসে এই অবস্থার মধ্যে এরকম আহ্বান এবং আবারও সেই নেতা কর্মীদেরকে বিপদের মধ্যে ফেলে দেয়া, এটা কতখানি যুক্তিসঙ্গত? এটা সে দুই দিকে কাটতেছে। দুই দিকে কাটা মানে কি জানেন? সে তো পলাতক। পলাতক লোকের কথা যে শুনবে, যে শাসক পালায় যায়, তার তো যে নেত্রী পরিবারের কেউ কর্মী ছেড়ে নেই। পালায়, না না বলতে, যে নেত্রী কর্মী ছেড়ে পালায় যায়, যাওয়ার পর নেত্রীর ছেলে বলে আমার মাখালা চলে আসছে, এখন আপনাদের কি হবে সেটা দেখার ব্যাপার আমাদের না। এরপরে যদি তার কথায় নাচে, তাদের বোঝা উচিত। এটা হইলো কি জানেন, হয়তো শহীদুদ্দিন হাডুডু খেলা না, শহীদুদ্দিন ঠ্যাং ভাঙার ষড়যন্ত্র। এটা হইলো ওনার কাছে ভাল লাগে, ইনুসকে শান্তিতে থাকতে দিব না, লং মার্চ টু ঢাকা করবে, 15 আগস্ট পালন করবে। কি করবে? যাতে আবার এই ছাত্র জনতার নামে পিটাপিটি হয়। তাতে তার একটা লাভ হইলো কি, তার মাঠে অবস্থান রইলো। আর দুই, পিটাপিটিতে কিছু লোক মরলে, ওই মতিউর রহমান রেন্টু লিখে গেছিল আমার ফাঁসি চাই বইতে, তার নাকি ডেড বডির খবর শুনলে ভাল লাগে। মানসিক বিকারগ্রস্ত মহিলা তো, এই জন্য। আরে বাবা, গিয়ে ধৈর্য ধরো না, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস যাক, দেখো দেশে কি হয়। তা না, এটা হলো ওই আগুনের মধ্যে ঘি দেওয়ার স্বভাব। এটা ঝুঁকিতে পড়বে এই লোক। কারণ এখন যদি ওইভাবে রোড লং মার্চ করে আসে, আপনি নিশ্চিত থাকেন ছাত্ররা এখন যে জায়গা আছে, পিটাইয়া পলকে দমাই দিবে। এই ছাত্ররা কারা, সেটা আমি আপনাকে একটা সিম্পল সমীক্ষা দেই। গত 15 বছরে বিএনপিতে কোনো ছাত্র কিন্তু নাম লেখায়নি ভয়ে। কথাটা বুঝছেন? বিএনপিতে কোনো ছাত্র নাম লেখায় নাই যে ছাত্র দলে যোগ দিলাম। কেন দেয় নাই? ভয়ে আওয়ামী লীগে পিটায়। আবার কিছু লোক আছে আওয়ামী লীগের খাচ্ছর দেখে আর ছাত্র লীগে যোগ দেয় নাই। গেল দুইটা খাত। তার মানে কি, আপনার কিছু ছাত্র এই জন্য ছাত্রলীগেও যোগ দেয় নাই এবং বিএনপিতেও যোগ দেয় নাই, সেই ছাত্রগুলো এক জায়গা হয়েছে, তারা হয়েছে সমন্বয়কারী আজকে। আরেকটা কথা বলি, এটা হলো একটা একটা জায়গা। আরেকটা কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, শেখ হাসিনার পরিবারের ইতিহাস, মুক্তিযুদ্ধ বলতে তো তার পরিবারের, এটা আমার বাবার স্বাধীন করছে, আমার বাবার দেশটা স্বাধীন করছে, এটা আমার বাবার দেশ, অন্তত 50 বার বলছে। এবং সেখানে এই যে বারবার বলছে, তাতে কি হয়েছে, যে ছেলেটা 2008 সালে ক্লাস 4-5 পড়ে, সে যখন ইতিহাস শিখছে মুক্তিযুদ্ধের ব্যাপার, যেটা হাসিনা বলছে ওইটাই ফাইনাল, কিন্তু 14 নির্বাচনের পর থেকে যে ইতিহাস শুরু হইলো, তখন এই বাচ্চাটা যে ক্লাস 8 সালে যে 4-5 পড়তো, সে 14 সালে কোন ক্লাসে পড়ে? ধরেন গিয়া 9-10 পড়ে। তখন 14 সালের পর যে ইতিহাস আওয়ামী লীগ কইরা আসতেছে, তখন তাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনা যে ইতিহাস বলতেছে মুক্তিযুদ্ধের, টোটালটা ভুয়া। ওদের অন্তর থেকে চলে গেছে, ওই পাঠ্য বইয়ের যে ইতিহাস লেখা আছে মুক্তিযুদ্ধ সম্পর্কে, এটা চলে গেছে, এটা ভুয়া। পরে আজকে 2024-এ এই বাচ্চাগুলা, 2008-এ সে 8, 10, 12 ছিল, সে আজকে সে 24-25, সে এসে দেখছে যে না, মুক্তিযুদ্ধের টোটালটা ভুয়া, মিথ্যাবাদী শেখ পরিবারের কন্যা, শতভাগ মিথ্যাবাদী। এবং তার পাপের খেসারত বঙ্গবন্ধু পর্যন্ত কবর হয়ে যাইতেছে। ইতিহাস যেটা নতুন হয়েছে তাদের কাছে, এই আজকের ইতিহাস নতুন। এবং আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না এদের অন্তর থেকে আওয়ামী লীগের এই 15 বছরের খাচ্ছত সরাইয়া নেওয়া, মুইছা নেওয়া। সুতরাং বাংলার মাটিতে আওয়ামী লীগের অস্তিত্ব 25-30 বছর পর আসলে আসতেও পারে, আর শেখ মুজিবের পরিবার ডাস্টবিনে চলে যাবে বাংলাদেশের রাজনীতি থেকে। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন সাম্প্রতিক এই পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে কি হতে পারে, আওয়ামী লীগের ভবিষ্যৎ তা নিয়ে আবু হেনা রাজাকির একটি বিশ্লেষণ।
দর্শক, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।